Hello everyone, welcome back to my reading vlog channel Miss Lit Talk DHK. আমরা পড়ছি an introduction to logical fallacy কুযুক্তির পরিচিতি নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই। এক একটা ভিডিওতে আমি এই বইয়ের এক একটা অধ্যায় পড়ছি। তো আজকে যে অধ্যায়টা পড়ব তার নাম হচ্ছে জনগণের দোহাই। সো বেশি কথা না বলে শুরু করি। আজকে যে অধ্যায়টা পড়ছি তার নাম হচ্ছে জনগণের দোহাই। এক ব্যক্তি এবং এক টেলিকম কোম্পানির কাস্টমার সার্ভিসের সাথে কথোপকথন দিয়ে শুরু করা যাক। ব্যক্তি: শুনলাম আপনারা নাকি এখন লোকাল কলের জন্যও টাকা কাটছেন। আমি এই ব্যাপারে অভিযোগ করার জন্য ফোন করেছি। লোকাল কলের জন্য টাকা কাটার কোনো অধিকার আপনাদের নেই। আপনারা এমনিতেও যথেষ্ট পরিমাণ টাকা কামাচ্ছেন। আপনারা কি মনে করেছেন এরকম দিনে দুপুরে ডাকাতি করে পার পেয়ে যাবেন? কাস্টমার সার্ভিস: আমি আপনার বক্তব্য শুনছি এবং এই ব্যাপারে আপনার খোলাখুলি মতামত জানানোকে প্রশংসা করি। ব্যক্তি: আপনার প্রশংসার আমার দরকার নেই। আমি লোকাল কলের জন্য কোনো টাকা দিতে চাই না। কাস্টমার সার্ভিস: দেখুন, লোকাল কলের জন্য টাকা কাটাটা এখন একটা সাধারণ ব্যাপার। আপনার পাশের দেশেও লোকাল কলের জন্য টাকা দিচ্ছে। ব্যক্তি: তাতে কি হলো? কাস্টমার সার্ভিস: আপনি কি জানেন ইউরোপ আমেরিকার লোকজন বহু বছর ধরে লোকাল কলের জন্য টাকা দিয়ে আসছে? ব্যক্তি: তো? কাস্টমার সার্ভিস: মজার ব্যাপার বলি, আপনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই নতুন নীতির ব্যাপারে ফোন করে অভিযোগ করেছেন। অন্যরা সবাই তো এক কথাই মেনে নিয়েছে। ব্যক্তি: তো? কাস্টমার সার্ভিস: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ক্লিক, লাইন কেটে গেল। এই টেলিকম কোম্পানির কাস্টমার সার্ভিস এজেন্ট ফোনকারী ব্যক্তির যুক্তিকে সম্বোধন করছে না। কাস্টমার সার্ভিস এজেন্ট একটার পর একটা অপ্রাসঙ্গিক সব বিষয় তুলে আসছে। পাশের দেশের লোকজন লোকাল কলের জন্য টাকা দিয়ে থাকে, এই বক্তব্য অপ্রাসঙ্গিক। ইউরোপ আমেরিকার লোকজন লোকাল কলের জন্য টাকা দেয়, এটাও অপ্রাসঙ্গিক। এবং এটাও অপ্রাসঙ্গিক যে অভিযোগকারী ব্যক্তি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই নতুন নীতির ব্যাপারে অভিযোগ করে ফোন করেছেন। কাস্টমার সার্ভিস এজেন্ট প্রশ্নটা এড়ানোর চেষ্টা করেছেন। এখানে কাস্টমার সার্ভিসের এজেন্ট জনগণের দোহাই কুযুক্তি প্রয়োগ করেছে। যখন আমরা দাবি করি যে আমাদের দৃষ্টিভঙ্গি সঠিক কারণ অনেক মানুষ সেই দৃষ্টিভঙ্গির সাথে একমত, তখন আমরা জনগণের দোহাই অ্যাপিল টু পিপল কুযুক্তি প্রয়োগ করে থাকি। এই কুযুক্তিটা অনেকটাই বিশেষজ্ঞের দোহাই কুযুক্তির মতো। বিশেষজ্ঞ নয় এমন কারো দোহাই দেওয়াটা যদি ভুল হয়, তাহলে এমন অনেক মানুষ যারা বিশেষজ্ঞ নয় তাদের দোহাই দেওয়াটাও একই রকম ভুল। সাধারণ জনগণ খুব কম ক্ষেত্রেই কোনো বিষয়ে যথাযথ বিশেষজ্ঞ হতে পারে। নিচের উদাহরণটি দেখা যাক। রাজনৈতিক নেতা: আমার প্রতিপক্ষ মনে করেন যে এই যুদ্ধে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, যদিও এক সাম্প্রতিক ভোট থেকে জানা গেছে দেশের ৭৬% মানুষ এটাকে সঠিক মনে করে। সাধারণ জনগণ এরকম নৈতিক সমস্যার ব্যাপারে কোনো বিশেষজ্ঞ হতে পারে না। এটা একটা জনগণের দোহাই। আরেকটা উদাহরণ দেওয়া যাক। এই নতুন বইটা কুযুক্তি পরিচিতি নিশ্চয়ই যুক্তি সম্পর্কে বাংলা ভাষায় সেরা বই। মাসের পর মাস ধরে সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় এই বই স্থান ধরে রেখেছে। আমাদের জানা উচিত যে সবচেয়ে জনপ্রিয় বই মানেই কিন্তু সেরা বই নয়। এটা একটা জনগণের দোহাই। যদি অন্যান্য জায়গার থেকে কক্সবাজারই সবচেয়ে বেশি মানুষ ছুটি কাটাতে যায়, তার মানে হলো ওই জায়গাই হচ্ছে বেড়ানোর জন্য বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। যদিও বেশি মানুষ কক্সবাজারে ছুটি কাটাতে যায়, আমরা হয়তো বলতে পারি যে এটা বেড়ানোর জন্য একটা সুন্দর জায়গা, কিন্তু আমরা বলতে পারি না যে এটা বেড়ানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গা।
মানুষ হয়তো কক্সবাজার বেড়াতে যায় কারণ অন্য জায়গা থেকে ওখানে বেড়াতে তুলনামূলক কম খরচ লাগে, যদিও তারা আসলে সেন্ট মার্টিনেও বেড়াতে যেতে চায়। এই কুযুক্তিটা পাঠ নম্বর 32-এ ব্যান্ড ওয়াগন শিরোনামে আবার আলোচনা করা হয়েছে। এখন আমাদের কিছু অনুশীলনী আছে, যেটা আমি এর আগের ভিডিওতে প্রত্যেক ভিডিওতে বলি যে আমাদের প্রত্যেকটা টপিকে যে কুযুক্তিটা কি। কুযুক্তির অনেক ধরনের ক্লাসিফিকেশনস আছে। এখন এক একটা কুযুক্তি এক একটা টার্মের মধ্যে পড়ে, যেমন জনগণের দোহাই, যেমন বিশেষজ্ঞের দোহাই, যেমন অ্যাড হোমিনেম, যেমন রেড হেরিং ইত্যাদি ইত্যাদি অনেকগুলা সংজ্ঞা আমরা জেনেছি এই কুযুক্তি পরিচিতি বইটা পড়তে যেয়ে। সো প্রত্যেকটা অধ্যায়ের শেষে বা প্রত্যেকটা পাঠের শেষে লেখক আমরা যেই টপিকের উপর আজকে পড়াশোনা করছি সেই টপিকের উপর আমাদের কিছু এক্সারসাইজ আছে এই বইয়ের মধ্যে, এবং আস্তে আস্তে এক্সারসাইজগুলো একটু কঠিন হচ্ছে, কারণ এই অধ্যায়তে এসে বা আমরা এর আগের অধ্যায়েও দেখেছিলাম, তার আগের অধ্যায় বা একদম প্রথম থেকে আমরা কি কি কুযুক্তি শিখেছি এখানে কিন্তু সেই এক্সারসাইজ সেই প্রশ্নগুলোও চলে এসছে। যেমন কয়েকটা প্রশ্ন ছিল যে এখানে কি আদৌ কোনো কুযুক্তি আছে নাকি, থাকলে সেটা কোন ধরনের কুযুক্তি। তার মানে কুযুক্তি নানা ধরনের যে কুযুক্তি আমরা এতদিন ধরে শিখে আসছি সেই এক্সারসাইজগুলোর মধ্যে দিয়ে আপনি আবার সেটাকে রিভিউ বা রিকল করার সুযোগ পাবেন। সো আজকের এক্সারসাইজটা করার আগে, যেহেতু আমি অনেকদিন, বাই দ্য ওয়ে ঈদ মোবারক সবাইকে, ঈদের ছুটি কাটিয়ে অনেকদিন পরে আবার এই বইটা পড়া শুরু করেছি। সো একটু মাথাটা এখন একটু খালি আছে, ভুলে গেছি অনেক কিছু কি শিখেছি এতদিন। সো আমি একটু রিভিউ করে আসতে চাই এক্সারসাইজটা করার আগে। যেমন রিভিউ করতে চাই, যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একদম প্রথম শুরু করেছিলাম যেটা ছিল অনুসন্ধিৎস মন। এই অনুসন্ধিৎস মনটা কি, যে কোয়েশ্চেন করার যে আর্জ বা জানার যে আগ্রহ, কিউরিয়াস মাইন্ড, ওই মাইন্ডটাকে আমাদেরকে সবসময় ওই মাইন্ডে আমাদেরকে থাকতে হবে। কেউ কোনো কিছু বলেছে ঠাস করে আমরা বিশ্বাস করে ফেলবো না। এবং আমিও এই এক্সারসাইজগুলোতে আমার কাছে যেটা উত্তর মনে হচ্ছে সেটাও আপনারা একদম হ্যাঁ ওনার উত্তরটাই সঠিক এরকম ভেবে নেবেন না। আপনিও ওই প্রশ্নটাকে নানাভাবে, নানা অ্যাঙ্গেলে, নানা পার্সপেক্টিভে আপনিও তাকে যাচাই বাছাই করবেন এবং বিচার বিবেচনা করে আপনি হয়তো একটা নতুন কোনো কিছু একটা আমাদেরকে জানাতে পারেন, বা আপনার মাথায় নতুন একটা আইডিয়া আসতে পারে। এরপর পার্টটা ছিল আমরা শুনতে ভালোবাসি। কেন শুনতে ভালোবাসাটা একটা জরুরি বিষয়, এটাও আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট। মানে আপনি যখন লজিক বা কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসি সম্পর্কে আপনি জানতে চাবেন, তখন আপনার মন মানসিকতার মধ্যে এই দুটো জিনিস থাকতে হবে, যে আপনাকে অনুসন্ধিৎস মন, আপনাকে কিউরিয়াস মাইন্ডে থাকতে হবে এবং আপনাকে শুনতে ভালোবাসতে হবে, আপনাকে শোনার আগ্রহ থাকতে হবে যে কথাটা কি বলছে, কোয়েশ্চেনটা কি জিনিস নিয়ে আমি চিন্তা করছি। সো এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস জানার পরে আমাদের যেটা পরস্পর বিরোধী দৃষ্টিকোণ, কোনো একটা টপিকে পরস্পর বিরোধী, যে তমুক বিশেষজ্ঞ একটা কথা বলছে, অমুক বিশেষজ্ঞ একটা কথা বলছে, বা অমুক মানুষ একটা কথা বলছে, বা তমুক মানুষ একটা কথা বলছে, কার পয়েন্ট অফ ভিউ কি এবং সে বেসিস অফ হোয়াট এই কথাটাকে বলছে, সেটাকেও পরস্পর বিরোধী দৃষ্টিকোণটাকেও যাচাই বাছাই করতে পারার মতো আমাদের সামর্থ্য থাকতে হবে। এবং এটার উপর আমাদের কিছু এক্সারসাইজ ছিল। প্রশ্ন এড়ানো, রেড হেরিং, আমরা এখান থেকে মনে হয় আমাদের কুযুক্তির ধরনগুলো আমরা জানা শুরু করব। রেড হেরিং কুযুক্তি আমরা জেনেছিলাম। রেড হেরিং কুযুক্তি মানে কি, একটা অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে এনে মূল বিষয়টাকে এড়িয়ে যাওয়াটাই ছিল আমাদের রেড হেরিং কুযুক্তি। এরপর আমরা জেনেছিলাম রেড হেরিং চিনবার উপায় আমরা জেনেছিলাম। স্পেশাল প্লিডিংটা কি, যে হ্যাঁ এটা অন্যের জন্য হতে পারে কিন্তু আমার জন্য এটা না, কারণ আমি এই করেছি বা আমি অমুক তমুক সমুক। সো এই যে এটাকে আমরা স্পেশাল প্লিডিং বলছি। এটা আমরা আবার একটু রিভিউ করে নিই। ডাবল স্ট্যান্ডার্ড, আমরা জেনেছি কিভাবে মানুষ প্রশ্ন এড়ানোর জন্য রেড হেরিং ব্যবহার করে। আমরা আরও কিছু পদ্ধতি দেখব, যেটার মধ্যে একটা হচ্ছে স্পেশাল প্লিডিং। আমি কি একটু উদাহরণটা বলে দিব এখন থেকে, আমার নিজেও একটু রিভিউ করা দরকার দাঁড়ান, কারণ আমি চট করে এটা শিখে ফেলতে চাই না। এটা একটা
কঠিন প্রসিডিওর আমার কাছে মনে হচ্ছে যে একদিন এই বইটা পড়লেই কিন্তু এই যে কুযুক্তি বিষয়টা বা লজিক বিষয়টা আমরা শিখে ফেলতে পারবো না, আমাদেরকে এটা একটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। সো স্পেশাল প্লিডিং যেটা আমি বলছিলাম যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম সেটাই যে নিজেকে একটা বিশেষ কিছু দাবি করা। স্পেশাল প্লিডিং কুযুক্তিও কিন্তু এক ধরনের রেড হেরিং। যখন কেউ কোনো যুক্তিতে কোনো ধরনের অযৌক্তিক ব্যতিক্রম যোগ করে তখন সে বিষয়টাকে আসলে এড়িয়ে যাচ্ছে। যেমন বেশিরভাগ মানুষ ব্যাংক ডাকাতি করা উচিত না, কিন্তু আমার কথা আলাদা, আমার খুব টাকার দরকার। সি এরকম আর কি বিষয়টা। তারপরে আমরা জেনেছিলাম স্পেশাল প্লিডিংয়ের পরে অ্যাড হোমিনেম আক্রমণ। অ্যাড হোমিনেম আক্রমণ হচ্ছে কেউ একটা তার লজিক দিচ্ছে বা কেউ কোনো একটা বিষয়ে তার পয়েন্ট অফ ভিউ রাখছে, তখন আপনি তাকে ব্যক্তি আক্রমণ করছেন, আরে মিয়া তুমি তো এটাই সেটা, আরে আপনি তো মায়া মানুষ, এরকম আর কি। সো সেটা ছিল অ্যাড হোমিনেম আক্রমণ। এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে জেনেটিক কুযুক্তি। জেনেটিক কুযুক্তিটাও অনেকটা ব্যক্তি এবং এখানে একটা মজার বিষয় আছে, যেমন রেড হেরিং ও স্পেশাল প্লিডিং আমরা যেমন পড়ছিলাম, এটা একটা ইন্টারকানেক্টেড, ওইটাও প্রশ্ন এড়ানো। আর এই স্পেশাল প্লিডিংটাও প্রশ্নটাকে এড়িয়ে নিজেকে একটা বিশেষ দরজা দেওয়া, বা হ্যাঁ ভাই অন্যটা চাই না কিন্তু আমার জন্য ঠিক আছে, কারণ এরকম 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 আমি তো এরকম করেছিলাম, আমি তো মুকালে ওরকম করেছিলাম, আমার এত কষ্ট, আমার হ্যান, এরকম একটা বিষয়। আবার জেনেটিক কুযুক্তি এবং অ্যাড হোমিনিমের মধ্যেও একটা কানেকশন আছে। কানেকশনটা কি? উৎপত্তি বা উৎসকে সম্বোধন করা। যেমন যেমন জেনেটিক কুযুক্তি আর অ্যাড হোমিনিম থেকে আলাদা, কারণ এটা যে ব্যক্তিকে যুক্তি দিচ্ছে তাকে আক্রমণ করে না, এটা যেখান থেকে যুক্তিটা এসেছে সেটাকে আক্রমণ করা। দুইটার মধ্যে কানেকশনটা কোথায়? অ্যাড হোমিনেম স্পেসিফিকলি আপনি একটা নির্দিষ্ট মানুষের একটা নির্দিষ্ট কথায় তাকেই অপমান করছেন, আর জেনেটিক কুযুক্তিটা হচ্ছে যে না, এটার অরিজিন কোথায়, এটা কান্ট্রি অফ অরিজিন কি, বা এটা কে আবিষ্কার করছে, তার সে ওটা কোন তার কি ভেজাল ছিল, বা যারা যেই উপদেষ্টা মণ্ডলী বা যেই টিম মিলে কোনো একটা লজিক, তারা কোনো একটা নীতি প্রণয়ন তারা করতে চেয়েছে, আপনি তাদের সেই সময়টা ফ্রেমটাকে নিয়ে বা তখনকার টাইম ফ্রেমের কিছু একটাকে নিয়ে আপনি যখন কোনো একটা কুযুক্তি দিচ্ছেন, সেটাকে আমরা জেনেটিক কুযুক্তি বলছি। এটা মনে হয় আমাদের একটু রিভিউ করা উচিত, কারণ আমি চাচ্ছিলাম এক্সারসাইজগুলো করার আগে যেটা আমরা পড়ছিলাম জনগণের দোহাই, সেটা করার আগে আমরা একটু প্রিভিয়াসলি আমরা যেসব কুযুক্তি ধরন সম্পর্কে জেনে আসছি সেটাকে একটু ঝালাই করে নিতে। জেনেটিক কুযুক্তি বা জেনেটিক ফ্যালাসি কোনো যুক্তিকে সেটা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, কে শুরু করেছে তার উপর ভিত্তি করে বাতিল করার চেষ্টা। যেমন একটা উদাহরণ দেই, আমার মনে হয় মৃত্যুদণ্ড দেওয়া ঠিক না, আমাদের কখনো কাউকে মেরে ফেলা উচিত না। কমন, তুমি মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী, কারণ ছোটবেলায় তোমাকে নির্যাতন করা হয়েছিল আর সেই স্মৃতি তুমি ভুলতে পারো না। কেউ যখন এই কুযুক্তি ব্যবহার করে তার সঙ্গে তর্ক করা খুব কঠিন। তুমি যাই বলো না কেন সে দাবি করবে তুমি এসব বলছো তোমার অতীত জীবনের কষ্টের কারণে, আর তাই তোমার কথা সবাইকে অগ্রাহ্য করতে হবে। নেক্সট আমরা যে কুযুক্তি পড়ছিলাম টু কোয়ে কোয়ে ছিল তুমিও, যেটা হচ্ছে আরে ধরেন একটা স্মোকার, সে বলছে যে আই প্লিজ তুমি সিগারেট খেও না, সিগারেট খাওয়াটা আসলে খারাপ। আরে মিয়া আপনি নিজেই তো সিগারেট খান, আপনি কেন সিগারেটের এগেনস্টে কথা বলতেছেন? এটাই হচ্ছে ব্যাপারটা। মানে একটা জিনিস খারাপ, এখন আমি জেনে হয়তো সেই খারাপটা করছি, এখন সেটা যে খারাপ সেটা আমি বলতে পারবো না, এটা কোনো কথা হইতে পারে না। সো টু কোয়ে ছিল তুমিও, যে কোনো একটা যুক্তি তর্কের মধ্যে তুমিও কে, আরে তোমাকেও টেনে নিয়ে আসা, যেটা আমরা বলেছিলাম যে এই বেশিরভাগ ধরনের এই কুযুক্তিগুলো সাধারণত আমরা আমাদের বাংলাদেশে আমরা মেয়েদের উপর বেশি আমরা প্রয়োগ করি। হ্যাঁ এটা ছিল টু কোয়ে। আরেকটা উদাহরণ কি দিব, এটা শেষ একটা উদাহরণ ছিল। যেমন ষাঁড়ের লড়াইয়ের একটা উদাহরণ ছিল এখানে, আমি একটু রিপিট করি আপনাদের জন্য। ষাঁড়ের লড়াইয়ে আমি কোনো দোষ দেখি না, আমার ওটা দেখতে ভালো লাগে।
আমি জানি অনেকেই এটাকে নিষ্ঠুরতা এবং অহেতুক হিংস্রতা বলে মনে করে, কিন্তু দেখো আমরা কি কি ধরনের খেলা উপভোগ করি। বক্সিং, যেখানে দুজন মানুষ একে অন্যকে কেউ একজন মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত মারতে থাকে। আর ফুটবল খেলা, যেখানে দুই দল একে অন্যের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, অনেক সময় জখম করে। আর এইসব সহিংসতাপূর্ণ সিনেমার ব্যাপারে কি বলবে? তুমি তো এমন সব সিনেমা দেখো যেখানে চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। এই বক্তা আসলে মূল বিষয়টা নিয়ে কথা বলছে না, সেটা হচ্ছে ষাঁড়ের লড়াই কি নিষ্ঠুরতা নাকি। সে আশা করছে মনোযোগটা অন্য কার্যাবলীর উপর সরিয়ে দেবে। এই কুযুক্তি তখনই সংগঠিত হয় যখন কেউ দাবি করে যে দুইবার একই ভুল করলে সেটা ঠিক হয়ে যায়। সো এটা ছিল আমাদের কয়ের উদাহরণ। এরপর আমরা শুনেছিলাম, যেটা আমাদের লাস্ট পর্ব ছিল, ভুল বিশেষজ্ঞের দোহাই। যে আমরা যখন কোনো বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখি না, তখন বুদ্ধিমানের কাজ হলো কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞেস করা, এমন কেউ যিনি বিষয়টা সম্পর্কে সামগ্রিক জ্ঞান রাখেন। ভুল বিশেষজ্ঞের দোহাই পড়ার সময় আমরা কিছু কোয়েশ্চেন আমাদের লেখককে করেছিলাম। তো আজকের এক্সারসাইজটা করি। আজকের এক্সারসাইজটা করার পরে আমরা লেখক আমাকে ওই প্রশ্নগুলোর কিছু উত্তর দিয়েছে, সেটা আমরা একটু রিভিউ করবো। আর যারা কমেন্টে দেখেছেন তারা তো দেখেছেনই। তো আসেন ভুল বিশেষজ্ঞের দোহাইটাকে আমরা একটু ঝালাই করে নিই। ভুল বিশেষজ্ঞের দোহাইটা কি? আমরা বিশেষজ্ঞের দোহাই দিয়ে থাকি যখন আমরা দাবি করি কোনো কিছু সত্য, কারণ কোনো বিশেষজ্ঞ বলেছেন সেটা সত্য। এটা ঠিক আছে যদি আমরা সঠিক পন্থায় এই দাবি করে থাকি, কিন্তু যদি যে ব্যক্তির দোহাই দিচ্ছি সে যদি আসলে যে বিষয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে বিশেষজ্ঞ না হয়ে থাকেন, তখন আমাদের সেই দোহাই হবে ত্রুটিযুক্ত। এখানে আমরা অনেকগুলো উদাহরণ দেখেছিলাম, যেমন একজন নায়ক সাকিব খান, যে বলছে যে উনি অভিনয় পারদর্শী, কিন্তু উনি পুষ্টি নিয়ে কথা বলছেন, যেটা পুষ্টি বিজ্ঞান আসলে ওনার এক্সপার্টিজ না। সো এটাও একটা ভুল বিশেষজ্ঞের দোহাইয়ের মধ্যে পড়ে। এই অধ্যায়ে আমরা একটা জিনিস শিখেছিলাম যে দুইজনই দুইটা ডিফারেন্ট জায়গার বিশেষজ্ঞ, অথবা সেম টপিকের উপর ওনারা বিশেষজ্ঞ, কিন্তু ওনারা পরস্পর বিরোধী। দুইজন দুইটা মতবাদ, দুইটা অ্যান্সার করতেছে। তো সেটাকে বাছাই করার মধ্যে এটার মধ্যে ছিল একটা উদাহরণ। আর আমি একটু রিভিউ করে নিই, অনেক আগে পড়েছি তো এই জন্যই গ্যাপ দিলে না মাথা থেকে হারিয়ে যায়। একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ ছিল যে পড়ালেখা নিয়ে। হ্যাঁ, এই যে শ্রদ্ধাভাজন বিশেষজ্ঞ, একজন হচ্ছে শিক্ষা অধিদপ্তরের পরিচালক, আরেকজন হচ্ছে গার্হস্থ্য শিক্ষা সমিতির পরিচালক। তারা দুজনেই কথা বলছেন যে ঘরে পড়াশোনা করলে শিশুর সামাজিক, নৈতিক এবং শিক্ষাগত বিকাশে বাধাগ্রস্ত হয়। আরেকজন বলছেন যে না, বরং স্কুলের ছাত্রছাত্রীরাই সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। এখানে যেটা বলছিল আমাদের লেখক, যে না বারেক না কালাম, ওদের কেউ আসলে বলতে পারে না যে ঘরে থেকে পড়াশোনা করাটা ভালো না খারাপ, কারণ বিশেষ একজন শিক্ষা ও বিশেষজ্ঞ বলেছেন সেই জন্যে তাদের পক্ষে যেটা সঠিক। আচ্ছা, ভুল বিশেষজ্ঞের দোহাইটা হচ্ছে কুযুক্তিটা কোথায়? যেমন ধরেন দুইটা মানুষ বলেছে একই বিষয়ের কথা, যেমন একজন বলছে যে হ্যাঁ, বাসায় বসে পড়াশোনাটা করলে আমাদের নৈতিক শিক্ষা বা এই যে টিমের সাথে কাজ করা, এটার মধ্যে প্রবলেম হয়ে যায়। তারা কীভাবে একটা গ্রুপ ওরিয়েন্টেড কাজ করতে হয়, সামাজিক এবং তার নৈতিক শিক্ষা বিকাশে বাধাগ্রস্ত হয়। কারণ আপনি যখন সে আতেলে পরিণত, কারণ আপনি যখন অনেকগুলো মানুষের সঙ্গে মিশবেন, আপনি নানা পার্সপেক্টিভ সম্পর্কে আপনি জানবেন, এক একটা মানুষের এক একটা ধরনের ধ্যান ধারণা, এক একজনের এক এক ধরনের ইমোশন সম্পর্কে আপনি যখন জানবেন, তখন যেরকম আপনার মানসিক পরিপক্কতা আসবে। আপনি ঘরে বসে একা একা আপনি নিজের মতো করেই সব কিছু করতেছেন, আপনার অন্য কারোর সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না, তখন কিন্তু আপনি একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ হয়ে বড় হবেন। সো দুইজনই বিশেষজ্ঞ দুইটা কথা বলছে, কিন্তু আমি ফট করে বললাম যে না, আরে
কালাম ভাই তো সর্বশ্রেষ্ঠ, কালাম ভাইয়ের কথাটা আমি মেনে নিব। এটাই হচ্ছে ভুল বিশেষজ্ঞ হয়, কারণ ওনাদের দুজনের কোন কথাটাকেই মানে একজনকে আমার বেশি পছন্দ দেখে আমি তার যুক্তিটাকেই আমি মেনে নিতে পারি না। আমি যে তাদের দুইটার কথার মধ্যে যে একটা কি বলে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আছে যে হ্যাঁ ওনার যে কথাটা এটা কেন আমার কাছে সত্যি মনে হচ্ছে বা ওনার কথাটার উপর আমি কেন ভরসা করছি সেটার একটা নির্দিষ্ট লজিক আমার নিজের মাথায় নাই। আমার জাস্ট খালি ওনাকে ব্যক্তিগতভাবে আমার পছন্দ, এই জন্য আমি ওনাকে সাপোর্ট করছি। ওইটাই ছিল আমাদের ভুল বিশেষজ্ঞ দোহাই। সো এটা অনেকগুলো লেয়ার ছিল ভুল বিশেষজ্ঞ দোহাইয়ের মধ্যে। আর আজকে যেটা পড়ছি জনগণের দোহাই, সেটা তো আমরা পড়লামই যে অনেক মানুষ যেটা করছে সেটাকেই আমাদেরকে মেনে নিতে হচ্ছে বা মেনে নিতে হবে। এই যুক্তি যারা দেয় সেটাই হচ্ছে আমাদের জনগণের দোহাই যুক্তি। সো আসেন, রিভিউ করা হয়েছে, এখন আমরা একটা অনুশীলন নিতে যাই। নিচের উদাহরণগুলোতে কি ধরনের বাজে যুক্তি আছে সেটা খুঁজে বের করতে হবে, যদি তুমি খুঁজে পাও। আর যদি কোনো বাজে যুক্তি না থাকে তাহলে নাই লেখো। সো প্রশ্ন 1, জেমি, আমি দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত। আমার মনে হয় অর্থনৈতিক মন্দার ভিতরে ঢুকতে যাচ্ছি। বারে, তোমার জায়গায় আমি হলে চিন্তিত হতাম না। আমি শুনেছি দেশের 89% মানুষ বিশ্বাস করে যে অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে। ইয়াস, ডেফিনেটলি এটা হচ্ছে জনগণের দোহাই। এটা আমি আগেও বলছি, আমাদের লেখক কিন্তু উনি আমাদের মাইন্ডকে নিয়ে একটা খেলা করতে চায়। প্রথম দিকে কোয়েশ্চেনগুলো খুবই ইজি থাকে, তারপর আস্তে আস্তে জিনিসটা জটিল হয়ে থাকে আর কি। সো আমি যখন কনফিডেন্টের সাথে প্রথমটা বলে ফেলতে পারছি, আমার মনে হয় যে থার্ড কোয়েশ্চেনে যে আমি আটকায় যাব, এবং আমার ধারণা আপনারাও আটকায় যান। যাই সেকেন্ড কোয়েশ্চেনে, প্রথমটা আমি বলেছি হ্যাঁ এটার মধ্যে কুযুক্তি আছে, এটা হচ্ছে জনগণের দোহাই কুযুক্তি। কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে অর্থনীতি নিয়ে সে চিন্তিত, কারণ অর্থনীতি মন্দার দিকে ঢুকতে যাচ্ছে। আর তার উত্তর হচ্ছে আরে জনগণ বলছে যে যাইতেছে না, জনগণ, এটার মানে কোনো হলো না, কোনো যুক্তি হলো না, তাই না? অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, আমাদের বর্তমান সমাজ যে মানে সামাজিক সিস্টেমের মধ্যে আমরা আছি, সেই সিস্টেমের দিকে ভালো মতো তাকালেই যে আমাদের সব কিছুর দাম কেমন বেড়ে যাচ্ছে, একটা সব কিছুর মধ্যে একটা অস্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ হচ্ছে না এই দেশে, কারণ আমাদের তো কোনো প্রপার গভর্নমেন্ট এখন নাই, একটা কি বলে যেন ইন্ট্রিম গভর্নমেন্ট আছেন, এবং বিদেশি বিনিয়োগকারীরা তো সেইখানে আসলে এদের কাছে বিনিয়োগ করবে না। একটা প্রপার গভর্নমেন্ট আছে, একটা প্রপার রুলসের মধ্যে দিয়ে একটা দেশ যখন চলে তখনই তারা আসে। সো আমাদের দেশে যদি বিনিয়োগ না হয় তাহলে আমাদের কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান হচ্ছে না, মানুষজন বেকার আসছে, সো ইত্যাদি অনেক কিছু আছে। সো 2 নম্বর প্রশ্নে যাই। কমল, আমি পুনর্জন্মে বিশ্বাস করি। জেনিয়া, কেন পুনর্জন্মে বিশ্বাস করো? কমল, রকিব হাসান খুব বিখ্যাত লেখক, এই বিষয়ে অনেক বই লিখেছেন, তিনি এতে বিশ্বাস করেন। এটাও একটা প্রযুক্তি এবং এটা জনগণের দোহাই, কারণ রকিব হাসান উনি একটা জনগণ, উনি একটা পাবলিক, উনি অনেকগুলো বই লিখেছেন এবং উনি এতে বিশ্বাস করেন। উনি অনেকগুলো বই লিখে এতে বিশ্বাস করে, এটা তো হইতে পারে না যুক্তিটা। উনি কি লিখেছেন, বেসিস অফ হোয়াট, কিসের বেসিসে ওনার কাছে মনে হচ্ছে যে পুনর্জন্ম বিশ্বাস করা উচিত বা বিশ্বাস করা যায়, সেটা আমরা জানি না। সো এটা একটা জনগণের দোহাই। এটা মূল প্রশ্নটাকে এড়িয়ে যে, আচ্ছা কুযুক্তিটাও ওইটা রিভিউ করে দেয়, মূল প্রশ্নকে এড়িয়ে যে যখন আপনি আউলফল জিনিসপত্র নিয়ে কথা বলবেন সেটাই হতেছে কুযুক্তি, মানে প্রসঙ্গকে বাদ দিয়ে অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে আসা, যেটা আমরা বাঙালিরা খুবই ভালো পারি, এবং এই জন্যই এই বইটা আমাদের সবার পড়া উচিত বলে আমি মনে করি। এবং আমার কাছে তো এই কুযুক্তি বইটা একটা সেরা বই আমি বলবো। এবং আমার কাছে কেন সেরা বই, কারণ হচ্ছে বইটা আমি পড়ছি, বইটার এক্সারসাইজের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি মাথা ঘামাতে পারছি, এবং লেখক যে আস্তে আস্তে একটু একটু করে আমাদের মনের মধ্যে যে নানা কোয়েশ্চেন রেইজ করতেছে, এবং নানা ধরনের এই যে কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এবং এই যে প্রশ্ন এড়ানোর বিষয়টা সম্পর্কে যে ধাপে ধাপে আমি জিনিসটাকে বুঝতে পারছি, এই জন্যই আমাকে এটা সেরা বই মনে হচ্ছে। এটা এরকম যে আরে নাওয়েদ ইকবাল আমার ফ্রেন্ড, এই জন্য আমি বলতেছি। সো জার্নিটা তো আপনারা নিজেরাই দেখতেছেন। আসি আরেকটা ইয়াতে, 3 নম্বর কোয়েশ্চেন গেল। 4 নম্বর, জেনিয়া, ঘানার রাজধানীর নাম কি? বারে, লাইব্রেরিতে বসা লোকটা বলল রাজধানীর নাম নাকি জাকার্তা, কিন্তু ওর কথা আমার বিশ্বাস হয়নি, ওকে দেখে মনে হয় না ও এখানে কাজ করে। এখন এটার মধ্যে একটা
লাইব্রেরিতে বসা লোকটা বলল তার নাম নাকি জাকার্তা। ঘানার রাজধানীর নাম জাকার্তা নয়, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা। লাইব্রেরিতে বসা লোকটা বলল রাজধানীর নাম নাকি জাকার্তা, কিন্তু ওর কথা আমার বিশ্বাস হয় না, ওকে দেখে মনে হয় না ও এখানে কাজ করে। ওয়েল, ইনফরমেশনটা আমি জানি দেখে আমার কাছে এটা মনে হয়েছে। এটার মধ্যে কি কুযুক্তি আছে? এটার মধ্যে আমার মনে হয় অ্যাড হোমিনাম আছে, কারণ ব্যক্তি আক্রমণ করছে। হ্যাঁ, উনি এটা ভুল বলতে পারে বা কোয়েশ্চেনটা আমাদের অ্যান্সার আমাদের জানা থাকতে পারে, কিন্তু ওইটার অ্যান্সারটি হ্যাঁ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ঘানার রাজধানীর নাম আমি নিজেও জানি না। দেখি, এটাও বলতে পারে যে না, হ্যাঁ আমি একটা বই পড়েছি, সেই বইতে বা আমি আমার টিচার আমাকে জানিয়েছে, উনি একজন এসব বিষয়ে বিশেষজ্ঞ মানুষ। সেটা না পর উনি বলতেছে যে লাইব্রেরিতে বসা লোকটা বললো এটার নাম নাকি জাকার্তা, কিন্তু ওর কথা আমার বিশ্বাস হয় না, কারণ ওকে দেখে মনে হয় না ও এখানে কাজ করে। এটা কি অ্যাড হোমিনাম? কাজ করা না করার সামনে তো সম্পর্ক নাই। উনি হয়তো পড়ালেখা করে, উনি হয়তো লাইব্রেরিতে আসছে পড়ালেখা করার জন্যই। এটা কি হতে পারে এটা? স্পেশাল প্লিডিং না, ফর শিওর। ভুল বিশেষজ্ঞের দোহাইও হবে না। এটা অ্যাড হোমিনাম হবে কি, যে ওকে আমার ঠিক বিশ্বাস হয় না, কারণ ও এখানে কাজ করে না। দেখছেন, কঠিনে চলে আসছি কিন্তু। দাও এটা একটু ভাবি তো। জনগণের দোহাইটা আমরা পড়লাম, ভুল বিশেষজ্ঞ পড়েছি। টু কয়ে কয়েতে হচ্ছে তুমিও। এটা রেড হিং হতে পারে, কারণ ঘানা জিজ্ঞেস করা হচ্ছে ঘানার রাজধানীর নাম কি। আমি জানি কি জানি না এটা আমি বললে হয়, কিন্তু বা আমি শুনেছি যে এটা জাকার্তা হতে পারে, কিন্তু সেটা না করে যে আরে ওই লাইব্রেরি লোকটা বলেছে ওর কথা আমার বিশ্বাস হয়নি, ওকে দেখে মনে হচ্ছে না ও এখানে কাজ করে। এটা আমাকে একটু কনফিউজ করেছে। সি, বিষয়টা কিন্তু কঠিন আছে। সো ভাবতে হবে, ভাবেন, ভাবা প্র্যাকটিস করেন। সো এটা কোয়েশ্চেনের অ্যান্সারটা, এই 4 নম্বর কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। এটা কোন কুযুক্তির মধ্যে পড়ে এটা আমাকে জানাতে আপনারা ভুলবেন না কমেন্টে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। 5 নম্বর, কি তুমি আমাকে ডায়েট কন্ট্রোল করতে বলছো? তুমি তাহলে কি করবে? তোমার ওজন তো 125 কেজি। এটা টু কোয়া কোয়ে, কারণ টু কোয়া কোয়ে তো আমরা কি শিখেছিলাম, যে আমরা যখন কোনো একটা কথার মধ্যে আরে মিয়া তুমিও তো এরকম, আরে তোমারও তো এটা করা উচিত, আরে তুমি তো এরকম ব্লা 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 কথাবার্তা বলি, তখন সেটাকে আমরা টু কোয়ে কোয়ে, মানে তুমিও, আমরা এটা বলি টু কোয়ে কোয়ে। এটা একটা কি শব্দ ছিল যেন, টু কোয়ে কোয়ে, এটা একটা ল্যাটিন শব্দ যেটা মানে হচ্ছে তুমিও। তো হ্যাঁ, ইয়েস, 5 নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে এটা টু কোয়ে কোয়ের মধ্যে পড়ছে, টু কোয়ে কোয়ে কুযুক্তির মধ্যে পড়েছে। 6 নম্বরটা যাই। আমার চাচা হচ্ছেন একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন শিশু চিকিৎসক। উনি বলেছেন যে শিশুরা কথা না বললে ওদের মারধর করা উচিত নয়, এতে কোনো কাজ হয় না। এটার মধ্যে কোনো কুযুক্তি নাই। উনি একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ এবং শিশু চিকিৎসক, এবং উনি যেটা বলেছেন যে উনি বলেছেন যে শিশুরা কথার মূলে একজন বিশেষজ্ঞ, এবং বিশেষজ্ঞর কথা তো অবশ্যই আমাদেরকে মানতেই হবে, কারণ মানতেই হবে না, কারণ বিশেষজ্ঞ তো ভুল কথাও বলতে পারে, বা দুইটা বিশেষজ্ঞ অন্য একটা বিশেষজ্ঞ হয়তো বলতে পারে যে আরে পোড়াটার বাচ্চাদেরকে ছোটোখাটো একটু মারা যায়। কেমন যেন আমি একটা শুনেছিলাম যে বাচ্চাদেরকে যদি ইনকেস একটু একটু যদি পানিশমেন্ট আপনি দিতেও চান, তাহলে তাদের এটা একদম নিতান্ত ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, যে ওদের উপর করে ওদের বাটের মধ্যে আপনি হালকা করে একটা মারতে পারেন আর কি।
সো এবং শিশুদেরকে মার করা এটা কোনো কাজ হয় না, যেহেতু এটা শিশু বিশেষজ্ঞ, একজন মনোরোগ বিশেষজ্ঞ, উনি মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে। সো আমরা এটাকে ওনাকে একটা কোনো কথা আমরা কি বলে আস্থা আমরা রাখতে পারি। সো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে কোনো কুযুক্তি আছে, এতে কোনো কাজ না। আমার কাছে মনে হয় এটার মধ্যে কোনো কুযুক্তি আছে। সো এটার মধ্যে আমি লিখবো এটার মধ্যে কোনো কুযুক্তি নেই। 7 নাম্বার, চাষিদের একটা বড় অঙ্কের ভর্তুকি দেওয়া উচিত আমাদের। এই মুহূর্তে ধানের দাম এত কম যে চাষিরা নিঃস্ব হয়ে পড়ছে। ঋণের বোঝা কমানোর জন্য ওরা জমি জমা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এটা যদি চলতে থাকে বেশিরভাগ ক্ষুদ্র পারিবারিকভাবে অধিকৃত খামারগুলো হারিয়ে যাবে এবং শুধু বড় কারখানা ভিত্তিক খামারগুলো রয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে কোনো কুযুক্তি নেই। চাষিদের একটা বড় অঙ্কের ভর্তুকি দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে ধানের দাম এত কম যে চাষিরা নিঃস্ব হয়ে যাবে। এটা তো আমাদের বাস্তব ব্যক্তিগত জীবনে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং ঋণের বোঝা কমানোর জন্য ওরা জমি জমা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এটা যদি চলতে থাকে বেশিরভাগ ক্ষুদ্র এবং পারিবারিক অধিকৃত খামারগুলো হারিয়ে যাবে এবং শুধু বড় কারখানা ভিত্তিক খামারগুলো রয়ে যাবে। ইয়েস, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে কোনো কুযুক্তি নাই। 8 নাম্বার, আমেরিকা ছাড়া পৃথিবীর সব উন্নত দেশগুলোতে আগ্নেয়াস্ত্র বহনের ব্যাপারে কড়া নিয়ন্ত্রণ রয়েছে। আমেরিকা ছাড়া পৃথিবীর সব উন্নত দেশগুলোতে আগ্নেয়াস্ত্র বহনের ব্যাপারে কড়া নিয়ন্ত্রণ রয়েছে। এটা তো আমার কাছে কোনো কুযুক্তি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সবাই দেখি এই ভেড়ার লোমের কোটগুলা কিনছে, নিশ্চয়ই এগুলো শীতের সময় পরতে আরাম হবে। সবাই কিনছে দেখে এটা আরাম হবে, যেটা আমরা একটু আগে জনগণের জয়ীতে পড়েছিলাম যে পপুলার বই মানে যে সেটা সেরা বই এবং সেটা শীতের সময় পড়তে আরাম হবে, এটা আসলে হচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে জনগণের দোহাই আছে। 10 নম্বর কোয়েশ্চেনে যাই, এবং এটাও একটু আপনাদের কাছে এটা কি মনে হয় এটা আমাকে জানাতে ভুলে গেছেন। যেগুলোতে আমি খুব কনফিডেন্ট সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, যেগুলোতে আমি কনফিউজ সেগুলোতেই কিন্তু আমি চাচ্ছি যে আপনারা আমার সঙ্গে আপনাদের থটটাও শেয়ার করেন। 10 নম্বর, এই গানটা 1 মাসের বেশি সময় ধরে তালিকার শীর্ষে আছে, নিশ্চয়ই এটা খুব জনপ্রিয় গান হবে। এখন তালিকার শীর্ষে কিন্তু অনেক মানুষজন যখন শুনে তখনই কিন্তু সেটা তালিকার শীর্ষে যায়, এটা খুব জনপ্রিয় গান হবে। আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে কোনো কুযুক্তি আছে যে তালিকার শীর্ষে এটা নিশ্চয়ই খুব তালিকার শীর্ষে তো তখনই যাবে যখন সেটা আসলে জনপ্রিয় হবে, রাইট? এবং সব মানুষ মিলেই সেটাকে আসলে শুনতেছে। ইয়াস, 10 নম্বর কোয়েশ্চেন আমার কাছে কোনো মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো কুযুক্তি নাই, এটাও আপনারা আমাকে জানাতে ভুলবেন না। 10 নম্বর কোয়েশ্চেন। আর হচ্ছে 11 নম্বর, জামান সাহেবের ফলের বাগানে অনুমতি না নিয়ে ঢোকাতে কোনো সমস্যা নেই। গত সপ্তাহে যখন আমি ওখানে ছিলাম একদল ছেলেকে বাগানে আম খেতে দেখেছি। লোকজন সবসময় জামান সাহেবকে না জানিয়েই ওনার বাগানে ঢুকছে। এটার মধ্যে কুযুক্তি আছে। এখানে বলা হচ্ছে কি জামান সাহেবের ফলের বাগানে ওনার অনুমতি না নিয়ে ঢোকাতে কোনো সমস্যা নেই। গত সপ্তাহে যখন আমি ওখানে ছিলাম একদল ছেলেকে বাগানে আম খেতে দেখেছি। লোকজন সব সময় জামান সাহেবকে না জানিয়ে ওনার বাগানে ঢুকছে, এটা কোনো কথা হতে পারে না। আরেকজন মানুষ সে কষ্টে উনি কি ওখানে লিখে দিয়েছেন? এটা যদি এমন যদি লেখা আছে যে হ্যাঁ এখানে জনসাধারণ প্রবেশ করতে পারবে, আমার কোনো সমস্যা নেই, তাহলে সেটাকে মানা যেত। কিন্তু অনেক মানুষজন র্যান্ডমলি ঢুকে যাচ্ছে এবং সেটাকেই আমি সত্য বলে মেনে নিব, সেটা হইতে পারে না। এটা যেমন ধর্ম নিয়েও কিন্তু আমি এই কাজটা করি। অনেক মানুষ মানে তাই এটা আমাকে করতে হবে, অনেক মানুষ বিশ্বাস করে বা অনেক মানুষ এটা বলতেছে, অনেক মানুষ এটাকে ফলো করে দেখে আমরা জোর করে কিন্তু আরেকজন মানুষের উপর সেটা চাপাই দিই। তার যে এটার নিয়ে একটা ভাবনা থাকতে পারে, একটা চিন্তা থাকতে পারে, সেটা আমরা শুনতেই চাই না। বরং ধর্ম নিয়ে কিছু বলে তো আমরা তাকে মাইরা ফেলাটাই। ওদিন জর্জ কার্লিনের একটা ভিডিও দেখছিলাম, উনি বলছেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে এবং যুদ্ধ হয়েছে কিন্তু এই ধর্মকে কেন্দ্র করেই। যাই হোক, আমি আজকে এই প্রসঙ্গে কথা বলবো না, কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এটা নিয়ে আরেকদিন কথা বলবো যে জর্জ কার্লিন ওই পুরো ভিডিওটা নিয়ে।
আজকে যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, আমরা গত পর্বে আমরা লেখককে আমাদের যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম তখন আমি লেখককে আমার কিছু কোয়েশ্চেন ছিল যেটা আমি বুঝতে পারছিলাম এবং আমি ওনার সাহায্য চেয়েছিলাম যে আমাদেরকে হেল্প করো টু আন্ডারস্ট্যান্ড। তো লেখক আমাদের সেটার উত্তর দিয়েছে, আমি সেটাই একটু আপনাদেরকে পড়ে শুনতে চাই। ভুল বিশেষজ্ঞের দোহাই চ্যাপ্টারটাতে। হ্যাঁ, যদি আমি ভুল না করে থাকি এটা ভুল বিশেষজ্ঞের। অ্যাকচুয়ালি দুবার করে এই বইটার এক একটা অধ্যায় পড়ছি, যেই অধ্যায় থেকে আমরা জানতে পারছি এক একটা অধ্যায়ে এক এক ধরনের কুযুক্তিকে এক্সপ্লেন করা হয়েছে এবং সে এটার সাথে ডিসকাস করি যে আচ্ছা দেখো এটা শিখেছি, এইটা হচ্ছে একটা কুযুক্তির টার্ম, আমরা এরকম এরকম বলি। তো I want to lose 20 kilos from দাঁড়াও, হ্যাঁ আমার ভুল বিশেষজ্ঞের দোহাই হওয়ার কথা। I think this was my last video 13 days before, right? 13 days before এটাই। সো আসেন আমরা একটু জেনে নিলে আমাদেরকে লেখক আমাদের কি যুক্তি দিয়েছেন। এটাই আদালতের সিনারিওতে করা প্রশ্নগুলোতে প্রত্যক্ষ দোষীর জবানবন্দি সঠিক বিশেষজ্ঞ হবে খুন খারাপির ক্ষেত্রে। এই ক্ষেত্রে স্ত্রী বা নাপিত সঠিক বিশেষজ্ঞ হবে না বলেই আমাদের লেখকেরও মনে হচ্ছে। উচ্চ শব্দে বাজানো সংক্রান্ত মামলার ক্ষেত্রে পক্ষ প্রতিপক্ষ মনে হয় স্পেশাল প্লিডিং করছেন। সবার বেলায় যে নিয়ম প্রযোজ্য সেটা তার বেলায় খাটছে না, এরকম অজুহাত দেওয়ার চেষ্টা করছেন। ইয়াস। আর উদার নৈতিক বলে ব্যক্তি আক্রমণ করা হয়েছে, যুক্তিকে নয়। তা আমার মনে হয় সেটা অ্যাড হোমিনেম আক্রমণ। ইয়াস, আমার মনে 3টা প্রশ্ন করেছিলাম। ইয়াস, এবং লেখক আমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। এই যে পলিটিক্স করার লোকজন কেন এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আক্রমণাত্মক থাকে, আসলে দুনিয়াতে এখন সব পলিটিক্যাল দলই খুব ভালো করে বুঝে গেছে যে ইনফরমেশন ওয়ারফেয়ার কি, মিস ইনফরমেশনকে কীভাবে একটা পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করা যায়। এটা একটা যুদ্ধ এবং এই যুদ্ধে আমাদের অন্যতম অস্ত্র হচ্ছে যৌক্তিক চিন্তা সম্পর্কে জ্ঞান। ইয়াস, এটা আমাদেরকে আসলে জানতে হবে। আমাদেরকে নানাভাবে, বিশেষ করে এই যে জুলাইয়ের পর থেকে নানাভাবে এবং জুলাইয়ের আগেও ক্ষমতাধর মানুষরা আমাদেরকে নানা ইনায় বিনায় অনেক কথাবার্তা বলে আমাদেরকে প্রায় না আমাদেরকে সব সময় ম্যানিপুলেট করে আসছে এবং করে আসবে। এখন আমরা যদি নিজেদেরকে না করি, আমরা যদি আমাদের এই যে কোনটা কুযুক্তি, কোনটা অপ্রাসঙ্গিক এবং কেন কিভাবে, এই প্রশ্নগুলা, এই বিষয়টা যদি আমরা আমাদের মাথায় নিতে না পারি, তাহলে আমাদেরকে সারা জীবনই এরকম বাস খেতে হবে। সো আমাদেরকে ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে এবং এই ভাবা প্র্যাকটিস করা শেখার জন্যে এবং এই প্র্যাকটিসের জন্য আমার মনে হয় না যে কুযুক্তি পরিচিতির বইটার উপর আর কোনো কিছু থাকতে পারে, যে বাংলা ভাষায় আর কি। সো ইয়াস, আজকে এই পর্যন্তই শেষ করছি। যে প্রশ্নগুলোতে আটকে গেছি সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কি মতামত সেটা আমাদের লেখককে আমি আর জিজ্ঞেস করবো না। মানে যখন অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে, অনেক বেশি মনে হয় না এটা আসলে ওনার একটু আমার হেল্প দরকার, তখনই খালি ওনাকে প্রশ্ন করব। তারপর যদি লেখক আমাদেরকে হেল্প করতে চায়, ইউ আর ওয়েলকাম। আর তারপর আমি বলবো যে আমরা যারা দর্শক বা আমি যারা রিডার আছি, আমরা নিজেরাই চেষ্টা করব যে এই বিষয়গুলোকে নিয়ে ভাবা প্র্যাকটিস করতে এবং কি, কেন, কখন, কিভাবে, এই শব্দগুলো মাথায় রেখে সবসময় প্রত্যেকটা জিনিসকে বিচার বিবেচনা করার চেষ্টা করব। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুযুক্তি পরিচিতি নাও ইকবালের লেখা একটা অসাধারণ বই। আজকে এটার আমরা যে পার্টটা পড়লাম সেটা হচ্ছে জনগণের দোহাই। সো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে কি বলবো, আর এটা বলতে আমার সবসময় খুব লজ্জা লাগে, আমি জানি না, একটা থামস আপ দিতে আমাকে ভুলবেন না। আর আমাদের ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও শুনি বা দেখি বা কোনো চ্যানেল দেখি, ওটা পাশে একটা ঘন্টা থাকে, তো সেই ঘন্টাতে ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ তাহলে আমি যখন আসবো তাহলে আপনার ওখানে ঘন্টা বাজবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রচুর পরিমাণে পানি খেতে ভুলবেন না। আর এই তো, বাই।